ডিবিসি নিবেদিত আয়োজন জেরুজালেম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজাদ মজুমদার, আপনার কাছে জানতে চাই, আজকে প্রেস সচিব বলেছেন ঘোষিত সময়ে নির্বাচন, দেরি হবে না একদিনও। যথার্থই বলেছেন। মানে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে একটা ধারণা দেশবাসীকে দিয়েছেন। উনি বলেছেন যে এপ্রিল মাসে আগামী বছরের উনি জাতীয় নির্বাচন করতে চান, তবে সংস্কার, বিচার এবং নির্বাচনের আরো কিছু আনুষ্ঠানিক প্রস্তুতি যদি আগে সম্পন্ন করা যায় তাহলে সেটা আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতেও সম্ভব। সরকার এখন সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই যে দুটো সময়সীমার কথা বলা হচ্ছে, এই দুটো সময়সীমা যে কোনো একটাতেই জাতীয় নির্বাচন সম্ভব হবে। আজাদ মজুমদার, কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে ফেব্রুয়ারির পরে যদি নির্বাচন হয় তাহলে বহির্বিশ্বে ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সেটা তো ওনার ব্যক্তিগত মতামত, আমরা ওনার মতামতকে অবশ্যই শ্রদ্ধা করি। আর একটা জিনিস হচ্ছে যে ফেব্রুয়ারিতেই তো নির্বাচনের চেষ্টাটা করা হচ্ছে এখন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই জন্য রাজনৈতিক দলগুলোরও আসলে সহযোগিতা প্রয়োজন, কারণ সবাই সহযোগিতা না করলে তো সরকারের একার পক্ষে একটা নির্বাচন আয়োজন করা সম্ভব না। তা সব সব পক্ষ থেকে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি সহযোগিতা করেন এবং নির্বাচনের জন্য প্রত্যাশিত যে প্রস্তুতিগুলো আছে এগুলো যদি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই পারে। আমরা একটু সালাউদ্দিন আহমেদের কাছে যাই। সালাউদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা আজাদ মজুমদার, একটু প্রশ্ন করি আপনাকে। সেটা হচ্ছে, এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন উঠে, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর একটি সময় আমরা জানতে পেরেছি, তার আগে এপ্রিলে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ, তারও আগে জুন 2026 একটা টাইম ফ্রেম। সো এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই ঘোষিত সময়টা এক্স্যাক্টলি আসলে কবে হতে পারে। সেটা তো নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। প্রথম কথা হচ্ছে অনেক আগেই মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে নির্বাচন কোনো অবস্থাতেই জুন পার হবে না। জুনের আগে পরবর্তীতে অন্যান্য প্রগ্রেস পর্যালোচনা করে উনি এপ্রিলের কথা বলেছেন। এখন যদি বাকি যে প্রস্তুতি যেগুলো আছে, বিশেষ করে সংস্কার সংক্রান্ত যে প্রস্তুতিগুলো আছে সেগুলো যদি সম্পন্ন করা যায় এবং বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এগুলো নিয়ে তো কোনো অ্যাম্বিগুইটি নেই আসলে। নির্বাচনের সম্ভাব্য সময়সীমাগুলোর কথা সরকারের পক্ষ থেকে বারবারই পরিষ্কার করে বলা হয়েছে এবং সরকার তো এখনো সেই সময়সীমা থেকে সরে আসেনি। যতক্ষণ পর্যন্ত না সরকার তার ঘোষিত সময়সীমা থেকে সরে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করতে পারে। আলোচনা করা ভালো, কারণ আলোচনা করলে মানুষের মধ্যে আহ মানুষ যখন আলোচনা করে তখন সরকারও মানুষের মনোভাবটা বুঝতে পারে এবং সরকারের কাজ করা সহজ হয়, কারণ মানুষকে নিয়েই তো আসলে সরকারের কাজ। কিন্তু আলোচনার অর্থ এই না যে সরকার তার নির্বাচনের যে পরিকল্পনাটা জনগণের সামনে ইতিমধ্যে উপস্থাপন করেছে সেখান থেকে সরে গেছে। তারেক রহমান, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তো যথার্থই বলেছেন। এটা তো দেশের প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনি জানেন যে দেশের মানুষ অনেকদিন ভোট দিতে পারেনি। আপনার গত তিনটা জাতীয় নির্বাচন সেই অর্থে কোনো ভোটই হয়নি, কারণ একটা জাতীয় নির্বাচনে অর্ধেকেরও বেশি আসন একটা দল বিনা ভোটে জিতে গিয়েছে। আরেকটা জাতীয় নির্বাচনে ভোট হয়েছে আগের দিন রাতে। আরেকটাতে তো আসলে আহ, ক্রিয়াশীল দেশের রাজনৈতিক অনেকগুলো দল অংশই গ্রহণ করেনি। একটা দল, সরকারি দল, তারা নিজেরা নিজেরা নির্বাচন করে, সেগুলোকে তো আর নির্বাচন বলা যায় না। তো সেই অর্থে প্রায় দেড় যুগ দেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই, তারা মুখিয়ে আছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে দেশে একটা পরিবর্তনের পর গণতান্ত্রিক যে উত্তরণের যে প্রত্যাশাটা মানুষ করছে, সেই উত্তরণের জন্য তো আসলে সবচেয়ে বড়
উপায়টা হচ্ছে নির্বাচন, একটা সঠিক, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন। এবং এই জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতি আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তারাই ঠিক করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। তো সেই দিক থেকে এটা তো উনি যথার্থই বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, বাংলাদেশের জাতি হিসেবে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আজাদ মজুমদার। এই যে তারেক রহমান আরো একটি কথা বলেছেন যে ফ্যাসিবাদের ফেরা থেকে তা সতর্ক থাকার আহ্বান। এটাও এটাও উনি উনি যথার্থই বলেছেন। ফেসিবাদ তো নানাভাবে থাবা মেলার চেষ্টা করছে আবারও। আবার আমি বলছি যে যে ফেসিবাদকে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গত জুলাই আগস্টে বিদায় করা হয়েছে, তাদের তাদের যে রেমনান্ট যেটা বা ভগ্নাংশ যেটা বাংলাদেশের ভিতরে এখন নানা কায়দায় নানা ফরম্যাটে রয়ে গেছে, তারা কিন্তু থাবা মেলার চেষ্টা করছে। এটা একটা দিক আছে যে ফেসিবাদের এই শক্তিটাকে তো প্রতিহত করতে হবে, না হলে তারা বাংলাদেশের ভিতরে নানা ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আহ, নির্বাচনী সংস্কার বা রাজনৈতিক সংস্কারগুলো এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার আবার এই একই কায়দায় আহ ফেসিবাদী আচরণ করতে না পারে। তো উনি উনি যথার্থই বলেছেন যে আমাদের পরিবর্তনগুলো এমন ভাবে করতে হবে যাতে আমাদের প্রতিনিধিত্বশীল একটা সরকার থাকে এবং সরকারের একটা জবাবদিহিতা মানুষের কাছে থাকে। সরকারের যদি জবাবদিহিতা মানুষের কাছে থাকে, তাহলে সরকার কোনোভাবেই মানুষের উপর এর আগের সরকারকে আমরা যেভাবে দেখেছি অত্যাচার, দমন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ ইত্যাদির সাথে জড়িত ছিল, জনগণের ভোটাধিকার হরণ করেছে, জনগণের যে মৌলিক অধিকার সেগুলোই হরণ করেছে, সেটা আর সরকারের পক্ষে করা সম্ভব হবে না। এবং সরকার যখন সেটা করতে পারবে না, তখন আর ফেসিবাদ কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এবং আসলে সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশের গত জুলাই আন্দোলনে যেভাবে মানুষ অকাতরে, বিশেষ করে আমাদের তরুণরা জীবন দিয়েছে, তারা তো জীবন দিয়েছে এমন একটা পরিবর্তনের আশায়, যে পরিবর্তনটা হবে সত্যিকারের একটা গণতান্ত্রিক পরিবর্তন, এবং সেখানে সুশাসন থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র শাসিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে। তো এখানে বাংলাদেশে ফেসিবাদের একবার কবর রচনা হয়েছে গত জুলাই আন্দোলনের মাধ্যমে। এবং নতুন করে ফেসিবাদ যদি পুনরুত্থানের কেউ চেষ্টা করে বা ফেসিবাদ পুনরুত্থিত হওয়ার কোনো সুযোগ তৈরি হয়, তাহলে বাংলাদেশের মানুষই আবার সেটা প্রতিরোধ করবে। এবং আমি বিশ্বাস করি আমাদের জনাব তারেক রহমান উনি নিজেও এই এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন, যাতে করে বাংলাদেশে আহ আহ মাথাচাড়া দিতে না পারে। ধন্যবাদ আজাদ মজুমদার। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির থেকে ফিরে এসে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেজেসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ফিরছি আলোচনায়। সালেউদ্দিন, আমরা বিরতির আগে আজাদ মজুমদারের সাথে কথা বলছিলাম, প্রশ্ন করেছিলাম যে ঘোষিত সময়ে নির্বাচন দেরি হবে না একদিন। আজকে প্রেস সচিব এই কথাটি বলেছেন। শুনেন, ঘোষিত সময়ের নির্বাচন দেরি হবে না একদিন। ও ঘোষিত সময় কোনটা সেটা কিন্তু উনি বলেন নাই। ঘোষিত সময় আমরা দুইটা পাইছি। একটা হলো প্রধান উপদেষ্টা বলছেন যে জুনের পরে তিনি একদিনও যাবেন না, 2026 সাল। আর একটা ঘোষিত সময়ের ধারণা পাইছি, সময় পাই নাই, সময়ের ধারণা পাইছি। সেই ধারণাটা কি? প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল, তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটা শব্দ পাওয়া গেল, এইভাবে যদি বিচার এবং সংস্কারের কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি লাভ করে, তাহলে রমজানের আগেও নির্বাচন হতে পারে। তাহলে এই যে সময়, এই সময়টা এখনো সমাধান হয় নাই। এখন কোন সময় হবে? আমরা দেখতেছি যে সংস্কারের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার অনেক চেষ্টা হচ্ছে, আবার এই জায়গার মধ্যে মতবিরোধ আছে। এই মতবিরোধ যদি এই মাসের অল্প কয়েক দিনের মধ্যে, মানে আগামী 1-2 সপ্তাহের মধ্যে সমাধানের একটা বড় চেষ্টা আছে। যদি এই চেষ্টা সফল হয়, আমি হয়তো আগামী 1-2 সপ্তাহ বললাম, আমি যদি ধরেও নেই আগামী 1-2 সপ্তাহ বললাম, এই জন্য যে জুলাইয়ের সনদটা ঘোষণা করার জন্য একটা ডেডলাইন ছিল,
এবং এই ডেডলাইনটা ইতিমধ্যেই কয়েক দফা অতিক্রান্ত হয়েছে। সর্বশেষ এটা মানে 31শে জুলাইয়ের মধ্যে করার কথা ছিল, সেইটিও আজকে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তারপরে আবার ডেডলাইন আমি এইটা মনে করি যে 5ই আগস্ট একটা বড় ইভেন্ট, সেই দিন শেখ হাসিনার পতন হয়েছিল, ফলে এর মধ্যে হওয়ার একটা বড় চেষ্টা আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটা 5ই আগস্টের মধ্যে হওয়া সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। ফলে এই এই যে জুলাইয়ের সনদ ঘোষণা দেওয়া এবং সংস্কারের কার্যক্রমগুলো দৃশ্যমান করা, বিচার দৃশ্যমান করা, তার উপর নির্ভর করতেছে রমজানের আগের নির্বাচনটা। তবে একটা কথা বলি, নির্বাচনের কিন্তু বিকল্প নেই। বাংলাদেশের 3টা বড় শক্তি এই মুহূর্তে নির্বাচন চায়, খেয়াল করুন। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ নির্বাচন চায়। তারা মনে করে যে এইরকম একটি অনিশ্চিত পরিবেশ, এটা অনিশ্চিত এই জন্য বললাম, এই সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে 3 মাসেরও ছিল, আমাদের দেশে 2 বছরেরও ছিল। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সময়ে যারা এই দেশে বিনিয়োগ করবেন আভ্যন্তরীণভাবে এবং বিদেশ থেকে, এটা একটা অনিশ্চয়তা তৈরি হয়। কারণ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে পলিসির কিছু পরিবর্তন হয়, অর্থনৈতিক নীতি কাঠামোর ইত্যাদির পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। ফলে এইখানে যে পরিস্থিতি বর্তমানে বিদ্যমান, সেই পরিস্থিতিতে ব্যবসায়ীরা স্বচ্ছন্দ বোধ করছেন না। তারা জোরালো ভাবে দ্রুত একটা নির্বাচন চাচ্ছেন। আরেকটা বড় শক্তি নির্বাচন চাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান ইতিমধ্যেই বলেছেন যে আগামী বছরের শুরুতে একটা নতুন সরকার দেখতে চান, এবং সেনাবাহিনী তার যেসব কায়দা কানুন আছে সমস্ত কায়দা কানুন দিয়ে তারা বলছে তাদের পক্ষে দীর্ঘকাল এইভাবে মাঠে থাকা সম্ভব না। আরেকটা বড় শক্তি বাংলাদেশে নির্বাচন চায়, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। ফলে নির্বাচন অবশ্যই হইতে হবে। নির্বাচন যদি না হয় বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাহলে আপনাকে এখন আমি প্রশ্ন হলো, একটু ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করি। আপনি বিএনপির কথা বলছেন, সেনাবাহিনীর কথা বলছেন, ব্যবসায়ী সমাজের কথা বলছেন, যে এই 3 জায়গা থেকে নির্বাচন চায়। বাকি দলগুলো কি নির্বাচন চায় না? না, জামায়াত, এখন আমি আমি এনসিপি। আমি বলছি বাকি দলগুলো নির্বাচন, বাকি দলগুলোও চায়, কিন্তু বাকি দলগুলোর নির্বাচন চাওয়ার দাবি তেমন জোরালো না। বুঝাইতে পারছি আমি? আর বাকি দলগুলো নির্বাচন চায়। তারা মনে করে এই সরকার আরো কিছুদিন থাকুক, আস্তে ধীরে সংস্কার হোক, আস্তে ধীরে বিচার হোক, তারপরে নির্বাচন হোক। যেটা বিএনপি সন্দেহের চোখে দেখে। বিএনপি মনে করে এই সরকারে যারা মন্ত্রী আছেন তারা এনসিপি, মানে বিশেষ করে 2জন উপদেষ্টা আছেন, তারা এনসিপিরই বা জুলাইয়ের অভ্যুত্থানেরই একজন সৈনিক। ফলে এবং তাদের সঙ্গে নতুন যে রাজনৈতিক দল এনসিপির একটা যোগাযোগ আছে, এবং তারা চায় যতদিন বেশি ক্ষমতায় থাকা। এবং বিএনপি আকারে ইঙ্গিতে ভঙ্গিতে প্রকাশ্য বলেছে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ, প্রধান উপদেষ্টা না, কিন্তু সরকারের উপদেষ্টাদের কেউ কেউ চাচ্ছেন যে তাদের ক্ষমতায় দীর্ঘায়িত করা। ফলে অন্যরাও নির্বাচন চায়, কিন্তু অন্যদের চাওয়াটা জোরালো নয়। তাদের এর মধ্যে আমি তাদের বক্তব্যকে অযৌক্তিক বলবো না। তারা 2টি বিষয় সামনে নিয়ে আসছে, একটি হচ্ছে বিচার এবং সংস্কার। তা আমাদেরকে বিচার এবং সংস্কার এই কার্যক্রমটা দৃশ্যমান করার জন্য অনেক কাজ হয়েছে, এবং আমি মনে করি বাংলাদেশে সব বিষয়ে ঐকমত্য হইতে হবে এমন কোনো কথা নেই। কারণ আপনাকে মনে রাখতে হবে এটি একটা বিপ্লব হয় নাই, এটি একটি গণ অভ্যুত্থান হয়েছে।
বিপ্লব এবং গণ অভ্যুত্থানের চরিত্রগত পার্থক্য আছে। বিপ্লব হইলে সমাজের এবং রাষ্ট্রের আমূল পরিবর্তন হয়, তার অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছুর একটা আমূল পরিবর্তন হয়। আর গণ অভ্যুত্থান একটা সরকারের পতন হয় এবং নতুন একটা সরকার গঠন হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও কিছু আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়। যেমন 90-এর গণ অভ্যুত্থানে একটা সরকারের পতন হয়েছে, আহ, এবং যদিও এই সরকারটা জনগণের সমর্থিত সরকার ছিল না, আমি বলবো যে জাতীয় পার্টির যে 90 সালের যে সরকার ছিল, এটা সেনাবাহিনীরই প্রচন্ড সহায়তার একটা সরকার। কিন্তু 90-এর একটা এই সরকার পতনের পরে একটা আকাঙ্ক্ষা ছিল, 3 জোটের একটা রূপরেখা সালাউদ্দিন, ছিল। আমি আপনাকে আরেকটু জানতে চাই, সব বিষয় যদি ঐক্যমত্যে না পৌঁছায় তাহলে একটা সুস্থ জি, নির্বাচনের জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়াবে না? আপনি না, ধরেন, আমি একটু আপনাকে বলি, কোনোভাবেই ধরেন না। আমি একটু কোনো বলি না, ধরেন নির্বাচনের একটা তফসিল ঘোষণা হইলো, নির্বাচনের তারিখও ঘোষণা হইলো, এখন ধরেন বিএনপি নির্বাচনমুখী, এখন কোনো কারণে অন্য দলরা যদি বলে যে না আমরা এই ইলেকশন কমিশনের উপরে আস্থা পাচ্ছি না, বা আমরা আগে যেরকম শুনে আসছি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই, সেক্ষেত্রে শুনেন, অনেক লেভেল ফিল্ডের প্রশ্নটা আরো পড়ে। কিন্তু আপনি যেগুলা বললেন যে সব বিষয়ে ঐক্যমত হইতে হবে, পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর কোনো সমাজে সব বিষয়ে কেউ ঐক্যমত হয় না। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো ভিন্ন আদর্শ, ভিন্ন দর্শন নিয়ে আছে, ফলে সব বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব না। এখন এই প্রায় 100 সংবিধানের নানান অনুচ্ছেদের প্রায় 65টা সুপারিশ আপনার ঐক্যমত কমিশনের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে, এবং 11টি না 12টি আপনার বিভিন্ন কমিশন গঠিত হয়েছে আইন এবং বিভিন্ন বিষয়াবলী নিয়ে, তার সুপারিশগুলো উত্থাপিত হয়েছে। এখন সমস্ত বিষয়ে যে রাজনৈতিক দলগুলো আজকেই একমত হয়ে যাবে, এটা সম্ভব না। আমরা মেজর কিছু বিষয়ে ঐক্যমত হব, যেগুলা ঐক্যমত হব না, এটার জন্য আমরা নির্বাচনটাকে অনিশ্চিতের মধ্যে রাখবো না। এই জন্য যে নির্বাচন অনিশ্চিত হলে, এবং এইখানে আমি তো আগেই বললাম দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং আরো খারাপের দিকে যাবে। আপনি ইতিমধ্যেই অনেকগুলো সূচক দেখতেছেন, যে একটা তো গেল 16 বছরের লুটপাট, ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলা। হ্যাঁ, এই সরকার এসে এইগুলা লাগাম টাইনে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখছে, কিন্তু এই স্থিতিশীল অবস্থা আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না। ফলে আমাদেরকে এখানে একটা নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনটা আমি বলি না যে বিএনপির দাবি মতোই নির্বাচনটা হয়ে যাক। আমি বলি যে সংস্কার যেগুলো আসছে, মোটা দাগে কিন্তু অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে। আজকেও দেখেন যে পিয়ার নিয়ে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। সালাউদ্দিন, আমরা একটু আজাদ মজুমদারের কাছে যাই। আজাদ মজুমদার, আমরা সালাউদ্দিন সাহেবের কথা শুনতে পাচ্ছিলাম, উনি বলছিল ব্যবসায়ী সমাজ, সেনাবাহিনী এবং বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন চায়, এবং ব্যবসায়ী সমাজের উনি একটা উদ্ধৃতি নিয়ে বলছিলেন যে একটি অনিশ্চিত পরিবেশ। আমি একটা মিনিট বলে আজাদকে দিয়ে দিই। জি, আমি প্লিজ নির্বাচন নিয়ে প্লিজ প্লিজ। যদি নির্বাচন আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার সময়ের মধ্যে না হয়, তাহলে যে পরিস্থিতির উদ্ভব হবে, এই পরিস্থিতির আপনার এই ডিবিসি টেলিভিশনের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই, এই পরিস্থিতি হবে ভয়াবহ পরিস্থিতি, এবং এর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, জামাত এবং এনসিপি নামক রাজনৈতিক দল। সালাউদ্দিন, জামাত তো বলছে সংস্কার বিচার শেষ না আমি করে আবারও বলছি, যত শেষ না করে যদি যত নির্বাচন রকমের, যদি হয় তাহলে বিপর্যয় ঘটবে। না জামাত না, যত রকমের কলা কৌশলী হোক, যত রকমের কলা কৌশলী হোক, যদি আমরা নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যেতে না পারি, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, না নিতে পারলে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতিতে এই 3টি রাজনৈতিক দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা এখনো হয়তো বুঝতে পারেন না, তাদের এর আগে বহু সময় তাদের নাক কাটা গেছে।
এইবারও তাদের নাক কাটবে, গলাও কাটা যাবে। তারা যদি বুঝতে ব্যর্থ হন তাহলে জি, আমরা একটু বাংলাদেশের আমরা একটু কপালে আজাদ আরো দুঃখ আছে। জি, আমরা একটু আজাদ মজুমদারের কাছে যাই। আজাদ মজুমদার, আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে তাহলে তিনি বলছিলেন যে ব্যবসায়ী সমাজের এখান থেকে উদ্যোগী এটা অনিশ্চিত পরিবেশ এই মুহূর্তে। না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি বলেছেন যে বাংলাদেশে কারা কারা নির্বাচন চায় সে সম্পর্কে উনি একটা ধারণা দিয়েছে। আমরা তো মনে করি যে তাদের কথা তো তারা তো অবশ্যই চান এবং সরকারও নির্বাচন চায়। সরকারও চায় যে প্রয়োজনীয় যে রিফর্ম, যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, ঐক্যমতের যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই ঐক্যমতটা বাস্তবায়িত করে আহ, একটা নির্বাচন করা খুবই প্রয়োজন। কারণ নির্বাচনের মাধ্যমেই আসলে সত্যিকারের যে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে চেষ্টাটা চলছে সেটা সম্ভব। তো এখানে সবাই নির্বাচন চায়, নির্বাচন চায় না এরকম শক্তি আসলে কেউ নাই যে নির্বাচন চায় না। কারণ নির্বাচনটা প্রয়োজন, কারণ নির্বাচনই একমাত্র গণতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব। তো এই গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশের জন্য অপরিহার্য। অতীতেও যখন দেখা গেছে কেউ যারা যখন নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করেছে, ইভেন আমরা এর আগের সরকারকেও দেখেছি, এর আগের সরকার নানাভাবে আসলে নির্বাচনটাকে ম্যানিপুলেট করে তার যে মাফিয়াতন্ত্র সেটাকে কায়েম করেছে। কারণ সে সঠিক নির্বাচনটা দিতে চায় নাই, সে কখনো চায় নাই যে দেশে জনগণের সত্যিকারের প্রতিনিধিশীল একটি সরকার থাকুক। এখনো যদি কেউ নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়ায় বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তাদের ইন্টেনশনটাও আসলে দেশের মানুষ তো ভালোভাবে নেবে না। কারণ দেশের মানুষ সবাই চায় যে একটা সঠিক নির্বাচন হোক। তবে এটা আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে যেন তেন একটা নির্বাচন যেন না হয়। যেন তেন একটা নির্বাচন যদি হয় এবং তাতে যদি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটার কোনো মানে রিফ্লেকশন না থাকে, তাহলে তো আর মানে এতগুলো মানুষ তাহলে কেন জীবন দিল? নির্বাচন একটা হতে হবে, এবং এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কোনো সুযোগ নেই। এবং এটা নিয়েও কারো ডাউট থাকার কোনো সুযোগ নাই যে সেই নির্বাচনটা হইতে হবে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। তো সেই রকম একটা নির্বাচন আমরা সবাই চাই এবং সবাই সেই নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। আমি মনে করি যার যার অবস্থান থেকে সেই নির্বাচনটা যাতে হয় সেই জন্য ভূমিকা রাখাটাও জরুরি। এবং সরকার এই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেক হোল্ডার, নির্বাচনের স্টেক হোল্ডার প্রথমত হচ্ছে জনগণ, তারপরে রাজনৈতিক দল, তারপরে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই নির্বাচনে যাতে যত যত ধরনের স্টেক হোল্ডার আছে যাদের সবার সহযোগিতা হলে মাত্র হলেই কেবল একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা সম্ভব। সরকার সবার সহযোগিতাটা নানা প্রক্রিয়ায় এনশিওর করার চেষ্টা করছে এবং আমরা বিশ্বাস করি যে সেটা হয়তোবা সবার সেই সহযোগিতাটা পাওয়া যাবে এবং সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটা সময়সীমার কথা বলেছেন সেই সময়সীমাতেই একটা সুন্দর নির্বাচন করা সম্ভব হবে। ধন্যবাদ আজাদ মজুমদার। আমাদের একটা বিরতির সময় আছে প্রিয় দর্শক। জেজে সেলিম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেজে সেলিম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সালেউদ্দিন আহমেদ এবং আজাদ মজুমদার। ফিরছি আলোচনায়। সালেউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে পিআর নিয়ে আজকে কমিশনে একটা উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপি থেকে বলেছেন শুধু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন চায়। শুনে, বিএনপির এই দাবিটা আমি মনে করি সঠিকভাবে উত্থাপিত হয় নাই এবং তাদের ধারণার অভাব আছে। আমাদের রাষ্ট্রপতি যে বর্তমানে আছেন তিনি কি নির্বাচিত না? উনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না, উনি ইলেকটোরাল ভোটে নির্বাচিত। ওনার ভোটার কারা? সংসদ সদস্যরা। এটা পরোক্ষ একটা নির্বাচন। সারা পৃথিবীতেই দুই ধরনের নির্বাচনের ব্যবস্থা আছে। আমেরিকাতেও সরাসরি রাষ্ট্রপতি পদে কাউকে নির্বাচন করে না, ওখানে ইলেকটোরাল আর মেম্বাররা নির্বাচিত হন, তারপরে ইলেকটোরাল মেম্বাররা প্রেসিডেন্ট নির্বাচন করেন। ফলে উনি যে বললেন
এটা সঠিক বলেন নাই। বিএনপি থেকে এই কথাটা যে বললেও যে পিআর হইলে নির্বাচিত হবে না, এটা সঠিক বলেন নাই। যেমন ধরেন আমাদের সংরক্ষিত মহিলা আসন আছে, ওরাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় না, এমপিদের ভোটে তারা হয়। তারা কি সংবিধান সংশোধনের বিলে ভোট দেয় না, আইনের বিলে ভোট দেয় না, বেতন বাদাদি নেয় না? এগুলা সঠিক কথা না। তবে পিআর পদ্ধতি উচ্চকক্ষে, বিএনপিও পিআর পদ্ধতির পক্ষে। আপনার ওইখানে বুঝার একটু ভুল আছে। বিএনপির পিআর পদ্ধতি হইল যে মোট আসনের ভিত্তিতে আনুপাতিক হারে বন্টিত হবে। আর অন্যান্য রাজনৈতিক দলের দাবি ছিল না, মোট ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হবে। এটি নিয়ে একটা অচলাবস্থা ছিল। বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছিল যে সংসদ সদস্যদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে, আর অন্যরা বলছিল না, আনুপাতিক হারের ভিত্তিতে হবে। এই দ্বন্দ্ব নিরসনের জন্য ঐকমত্য কমিশনকে সকলে দায়িত্ব দেয় যে আপনারা একটা প্রস্তাব উত্থাপন করুন। ঐকমত্য কমিশন তার আজকে ঘোষণা দিয়েছে উচ্চকক্ষে পিআর হবে। পিআর পদ্ধতি মানে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে। এখন বিএনপি এই বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। এখন আমি জানি এই আপত্তিটা অনেক দূর যাবে। যেমন এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচন গতানুগতিক পদ্ধতিতে হবে, যেভাবে 300টি আসনে অতীতে নির্বাচন হয়েছিল সেইভাবে হবে। এবং তারা এইখানে পিআর এর প্রস্তাব উত্থাপন করে নাই এবং এই বিষয়টি আলোচনার টেবিলও উত্থাপন করে নাই। এখন এনসিপি এবং জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখন এই যে বললাম অনেক দূর যাবে। বিএনপি যদি উচ্চকক্ষে পিআর না মানে, তারা নিম্ন কক্ষে পিআর ছাড়া তারা নিম্ন কক্ষ মানবে না। এইখানে একটা সমঝোতা হওয়ার প্রয়োজন আছে। বিএনপিকে উচ্চকক্ষে এই যে আনুপাতিক ভোটের ভিত্তিতে এটাকে ছাড় দিতে হবে। আবার অন্যান্য রাজনৈতিক দল যারা নিম্ন কক্ষেও পিআর চাচ্ছেন, মানে সংসদ নির্বাচনেও পিআর চাচ্ছেন, তাদেরকেও ছাড় দিতে হবে। যদি ছাড় না দেন তাহলে একটা অচল অবস্থা তৈরি হবে। কিন্তু সংকটটা এই জায়গায় না, সংকটটা আরেক জায়গায়। দেখেন, ইলেকশন কমিশন যে 100টা, ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিল 100টা আসন এবং সবাই মিললে 100 আসনটা হইল, এই 100 আসনে কারা হবে? আপনার ভাবি, উনার শালক, এরা কাদের জন্য? উচ্চকক্ষের ধারণাটা কি ছিল? উচ্চকক্ষের ধারণা প্রথম বাংলাদেশে দুটো লোক উত্থাপন করে। প্রথমে উত্থাপিত হয় জাসদ থেকে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। কিন্তু এইটা জাসদের যেহেতু রাজনৈতিক সাংগঠনিক ভিত্তি এরকম ছিল না, সেটা জোরালো পায় নাই। কিন্তু বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া এবং তারেক রহমান এবং তাদের 31 দফায় উচ্চকক্ষের কথা জোরালো ভাবে আছে। কিন্তু তারা সেখানে কি বলছিল? যে উচ্চকক্ষ হবে জ্ঞানী গুণীদের পার্লামেন্ট, যারা সমাজে বিশেষজ্ঞ, যারা ভোটে দাঁড়ায় না, তারা এই বিশেষজ্ঞ লোক, কৃষি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, অর্থনীতির বিশেষজ্ঞ, নানান বিশেষজ্ঞরা এখানে আসবেন। তারা রাষ্ট্রকে আমরা একটু আজাদ মজুমদারের কাছে যাই। আমি শেষ করি জি ভাই, জি, আমাদের হাতে বেশি সময় নেই। জি প্লিজ, আমি এই জায়গাটা শেষ করি। জি। কিন্তু এখন যে উচ্চকক্ষ হইলো, এই 100 আসন কারা হবে এই ধারণা নাই। সেই জন্য আমার একটা প্রস্তাব ছিল, আমি বলছিলাম যে আমার লিখিত প্রস্তাব ছিল এবং এই নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে অনেক দফা কথা হয়েছে। বলছিলাম যে 50 ভাগ নির্দলীয় ব্যক্তির জন্য রাখেন, আর 50 ভাগ রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দলের তো 300 আসন আছেই, জি তবু জি 50 ভাগ রাজনৈতিক দলের জন্য রাখেন। রাজনৈতিক দলের ওই ব্যক্তিরা নির্বাচিত হবে যারা নির্বাচনে দাঁড়ায় জিততে পারে না বা দাঁড়ায় না। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, প্রখ্যাত শ্রমিক নেতা
বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান দাঁড়ান না। এই ধরনের জ্ঞানী লোকের জন্য 50 ভাগ রাখেন, ধন্যবাদ। আর 50 ভাগ রাখেন জি, বিশেষজ্ঞদের জন্য। কিন্তু উচ্চকক্ষের যে প্রস্তাবটা আসছে এটা স্পষ্ট না, পরিষ্কার না। আমি মনে করি এইগুলো পরিষ্কার করা দরকার। আমরা একটু আজাদ মজুমদারের কাছে, আজাদ মজুমদার আমরা সালে থেকে শুনতে পাচ্ছিলাম এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে সালেউদ্দিন আগে বলছিলেন যে জুলাই সনদ হয়তো আরও পেছাতে পারে, যে অবস্থা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আবার প্রশ্ন তোলা হয়েছে। জামাত যেমন আজকে বলছিলেন যে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে তারা সই করবে না, ইভেন কি তারা মামলার হুঁশিয়ারিও দেন। ধন্যবাদ। প্রথমত পিআর সিস্টেম থাকবে কি থাকবে না এ বিষয়ে সরকারের কোনো মতামত নাই। সরকারের মতামত নাই, আমারও কোনো মতামত নেই। এটা আসলে রাজনৈতিক নেতা যারা আছেন তারা ঐক্যমত্য কমিশনে বসেই ওনারা এটা ঠিক করবেন ওনাদের জন্য কোনটা যথার্থ হবে। আমার যদি মতামত থাকেও আমি আসলে এই ফোরাম বা কোনো ফোরামে এই মতামত দেওয়ার আমার কোনো সুযোগ নেই। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছাবে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে আপনি একটি রাজনৈতিক দলের রেফারেন্স দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে সেইগুলো নিয়েও একটা ঐক্যমত্য হবে, কারণ সেই ঐক্যমত্য না হলে তো আর আসলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবের নানা বিষয়ে একমত হওয়ার কোনো মানে হয় না। আসলে ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবগুলো আসছে যা বা যে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন তারা আবার অবশ্যই একমত হবেন এগুলো কিভাবে বাস্তবায়ন হবেন সেটা রাজনৈতিক দলগুলোকে কতটুকু ছাড় দেবেন এটা একান্তই তাদের নিজস্ব বিষয়। তবে আমাদের বিশ্বাস এটা তারা করবেন তাদের নিজেদের স্বার্থে, কারণ এই প্রক্রিয়াটা সম্পন্ন না করা গেলে তো আমরা নির্বাচনের পথে আসলে এগোতে পারবো না। এবং যেহেতু সবাই নির্বাচন চান, আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে একটা সমঝোতায় পৌঁছাবেন এবং এই সমঝোতার মাধ্যমে এই প্রক্রিয়াটা এগিয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ সালেউদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল জেজাসেম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জেবিসির সঙ্গেই থাকুন।